qualitative notes, I mean the narrative notes, and then again the second part is basically the detailed workings of the financial statement. And there is another thing, it's called the fixed asset schedule, মানে I mean non-current asset schedule. So আমরা কি দেখলাম যে এই যে জিনিসটা আছে আসলে এটাই করতে হয় সব কোম্পানি, either it is a big MNC or a small local company. The way I presenting you, it's the absolutely the I mean the perfect way, and this is the rule that every organization, the head of finance or CFO, prepare their financial statement like this way. This is the common format. So first of all, note 1, 2, I mean here note 1 and 2, this is basically narrative notes. First of all, it's common that you need to mention the name of any company. Here is our company, it's IT firm Biz Solution. Then notes to the financial statement, you need to mention it. Then must be, you have to have right for the period ended, for the year ended 30th June 2019, maybe 2020-21. So that is the common format. তারপরে আপনাকে যে লিখতে হবে যেটা সেটা হচ্ছে রিপোর্টিং এন্টিটি। রিপোর্টিং এন্টিটি নোটটা এটা অলমোস্ট সব আপনি খুলে দেখেন, সব কোম্পানি একই স্টাইল লেখা। রিপোর্টিং এন্টিটি মানে হচ্ছে দেয়ার ইজ আ লিগ্যাল ফর্ম অফ দ্য কোম্পানি। আপনাকে লিখতে হয় প্রথমে যে বিজ সলিউশন লিমিটেড was incorporated in Bangladesh as a private limited company by share on 10 lakh share certificate, incorporated certificate show on 31st January 2018 under the Companies Act 1984. তার মানে এখানে প্রথম যে কথাটা আপনার লিখতে হবে সেটা হচ্ছে যে লিগ্যাল ফর্ম অফ দ্য কোম্পানি, এটা কি প্রাইভেট লিমিটেড কোম্পানি নাকি পাবলিক লিমিটেড কোম্পানি, আর লিস্টেড হলে লিস্টেড কোম্পানি মেনশন করতে হবে। দেন 1.2 অ্যাড্রেস অফ দ্য রেজিস্টার অফিস। সো এটা যেখানে যেটা অ্যাড্রেস হবে ইউ নিড টু মেনশন দ্য অ্যাড্রেস, এটা কোনো জটিল কিছু না। স্যার পলিসি নোটটা কি সব বিজনেসের জন্য না শুধু লিমিটেড এবং পাবলিক লিমিটেড, প্রপার্টনারশিপ বা পার্টনারশিপ এগুলোর ক্ষেত্রে তার প্রয়োজন নাই? আমি ইয়েস ইউ আর গুড, ভেরি গুড। ফার্স্ট অফ অল প্রোপ্রাইটারশিপ ফার্মের জন্য কিন্তু অডিট রিপোর্ট করাটা ম্যান্ডেটরি না, মানে হচ্ছে যে প্রোপ্রাইটারশিপ ফার্মের জন্য কিন্তু বড় ফার্ম হলে দেয় এবং ডিমান্ড থাকে, বাট ইট ইজ নট ম্যান্ডেটরি টু প্রিপেয়ার দ্য অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। পার্টনারশিপের ক্ষেত্রে স্যার, পার্টনারশিপের ক্ষেত্রে হচ্ছে যে করলে খুব ভালো এবং করে দেওয়া উচিত। করে পার্টনারশিপ ফার্মের ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ইউ নিড টু প্রিপেয়ার দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ দ্য পার্টনারশিপ ফার্ম, বাট এটার কিন্তু প্রফিট এবং অ্যাসেটের পার্টটা প্রত্যেক পার্টনারের পার্সোনাল অ্যাকাউন্টে চলে যাবে। তার মানে আমি একটু ক্লিয়ার করি আপনাদেরকে, বোথ দ্য প্রাইভেট বোথ দ্য আই মিন সিঙ্গেল মানে আই মিন দ্য যেটাকে বলা হচ্ছে প্রোপ্রাইটারশিপ ফার্ম অথবা হচ্ছে আপনার পার্টনারশিপ ফার্ম, দে হ্যাভ নো সেপারেট লিগ্যাল এন্টিটি। ওটা সেপারেট লিগ্যাল এন্টিটি না, একটা হচ্ছে একজন ব্যক্তির সাথে একটা কোম্পানি, একটা ব্যক্তির ব্যবসাকে বলা হয় হচ্ছে এক মালিকানা কারবার, যেটাকে আমরা প্রোপ্রাইটারশিপ বিজনেস বলি বা সিঙ্গেল এন্টিটি বলি। আর পার্টনারশিপ যদিও 3-4 জন 5 জন 7 জন মিলে ব্যবসা করে, বাট তাদের লায়াবিলিটি ওই টোটাল বিজনেসের সবার ভিতরে ভাগ করা, এটা কোনো লিগ্যাল সেপারেট এন্টিটি নাই। এবং এটা হচ্ছে আপনার ওই পার্টনারশিপটা হচ্ছে আপনার প্রত্যেকের পার্টনারের ভিতরে আলাদা ভাগ করতে হয়। এখন পার্টনারশিপের আবার একটা ফর্ম আছে, সেটা হচ্ছে পার্টনারশিপ রেজিস্টার্ড করা যায়, আনরেজিস্টার্ড করা যায়। রেজিস্টার্ড করলে কোনো কোনো জায়গায় আপনি কিছু বেনিফিট পেতে পারেন। একটু কাইন্ডলি একটু মিউট করে দিবেন, অন্য একটা জায়গায় যে শব্দ আসছে একটু কাইন্ডলি আবার কোশ্চেন করে আবার অফ করে দিন। এনিওয়ে, সো আপনার কথা অনুযায়ী হ্যাঁ, এই পলিসি নোটটা ফর দ্য প্রাইভেট এন্ড পাবলিক লিমিটেড কোম্পানি, আর একটা যেটা 1% কোম্পানি, মানে 3টা কোম্পানির জন্য ম্যান্ডেটরি, সেটা হচ্ছে 1% কোম্পানি ওপিসি, প্রাইভেট লিমিটেড কোম্পানি অ্যান্ড অবভিয়াসলি দ্য পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক আবার লিস্টেড হয় আর আনলিস্টেড হয়, বাট মোটামুটি কমন এই মিনিমাম ইনফরমেশন এগুলো থাকতে হয়। এর বাইরে তো অনেক বেশি পলিসি নোট বা নোটগুলো আসে। সো বোথ দ্য প্রাইভেট প্রোপ্রাইটারশিপ এবং হচ্ছে পার্টনারশিপের জন্য এটা এভাবে ম্যান্ডেটরি না। সো দ্যাট ইজ ইউর ভেরি স্পেসিফিক অ্যান্সার, বাট আমি একটু ডিটেইল আলাপ করলাম সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। দেন স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, ওপিসি তো স্যার টোটালি একটা নতুন জিনিস, এই ওপিসির মাধ্যমে কি স্যার আরজেসি তে এখন রেজিস্ট্রেশন শুরু হয়েছে, মানে কেউ কি এই কোম্পানি গঠন করতেছে? হয়ে গেছে অলরেডি, একাধিক কোম্পানি হয়েছে, হ্যাঁ খুব কম, স্লো। এটা only one reason is that the OPC company কিছু কিছু জিনিস ক্লিয়ার ছিল না, there was ambiguity to form the OPC, বাট এগুলো ক্লারিফিকেশন অনেকটাই চলে আসছে। সো এখন হচ্ছে, কোম্পানি অলরেডি ওপেন করা শুরু করছে। তার ভিতরে আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে ফর এ প্রাইভেট লিমিটেড কোম্পানি, আপনি 1 লাখ, ইউ ক্যান ওপেন এ প্রাইভেট লিমিটেড কোম্পানি
with a authorized capital of 1 lakh taka. But for a OPC, minimum the authorized and paid up capital is 25 lakh taka. So it is very interesting যে আমি 50 জন লোক নিয়ে আমি ব্যবসা করব, যেটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, তার পেইড আপ 1 লাখ টাকা হলেও কেউ না করবে না। আর একজন কোম্পানি নিয়ে 1% কোম্পানি করলাম, তার পেইড আপ হচ্ছে 25 লাখ টাকা। সো এই সব বিভিন্ন কারণে হচ্ছে যে আপনার একটু অ্যাম্বিগুইটি ছিল, বাট স্টিল there are some few companies they have incorporated under the OPC. সো একটু কম, সংখ্যায় কম, যে আমরা যেভাবে আশা করছিলাম যে এটা ওপেন হওয়ার পর অনেক কোম্পানি করবে, বাট অতটা আসে নাই। সো আই হোপ যে আপনি ক্লিয়ার আপনার অ্যান্সারটা। সো অতটা জনপ্রিয় হয়নি, আর একটু জনপ্রিয় হওয়া দরকার ছিল, কিছু লিমিটেশন আছে, ওগুলো হয়তো উইথড্র হয়ে যাবে। দেন 1.3 হচ্ছে বিজনেস অ্যাক্টিভিটিস, 2 তে হচ্ছে সিগনিফিকেন্ট অ্যাকাউন্টিং পলিসি। উপরেরটা কিন্তু স্পেসিফিক, 1 নম্বর নোটটা সিম্পল নেম অফ দ্য এন্টিটি, দেন অ্যাড্রেস অ্যান্ড দ্য আই মিন দ্য অ্যাক্টিভিটিস কি কি করবে। সো অ্যাক্টিভিটিস, দ্য ফার্ম activities of the company is to IT service and solution software manufacturer and development software and website design and development limited and other IT enabled services. এবার 2 নম্বর নোটে আসেন, this is the second note, it is significant accounting policy. এইখানে আসে the accounting policies set out below have been consistently to all period presented in this financial statement. এটা কনসিস্টেন্ট আছে, আমি যেটা আগের দিন আপনাদেরকে বলেছিলাম যে একটা কনসিস্টেন্সি থাকতে হবে, আদারওয়াইজ ইট ইজ ডিফিকাল্ট। সো এরপরে বলা হচ্ছে যে 2.1 এ বলা আছে দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হ্যাভ বিন প্রিপেয়ার্ড ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড অ্যান্ড দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994। আগের দিনই আই মেনশন ইউ ক্লিয়ারলি that there are 2 legal framework basically for a private limited company. For a public limited company, there are some additional regulator like Bangladesh Security Exchange Commission, Dhaka Stock Exchange, Chattogram Stock Exchange, if the company listed with the both stock exchange. Otherwise, for a private limited company, basically financial IFRS, এবং IFRS করতে গেলে তো obviously boundary আসবে, but IFRS and Company Act. So that is the main. The title and format of this financial statements for the requirement of to some extent different from the requirement of the Companies Act 1994. However, such differences are not material in view of management of IFRS impact gives better presentation of the financial to the shareholders. এখানে কি বলার চেষ্টা করলাম, আমি একটু বড় করে দিই, আপনার বোধহয় একটু দেখতে তাহলে সুবিধা হবে। এখানে কি বললাম, কি একজন বলেন তো, আমি এক জিনিস পড়লাম, এটার মানে কি? এই জায়গাটাতে আপনাদের একটা ইন্টারেস্টিং জায়গায় বলি যে প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং এই জিনিসগুলো জানা খুব জরুরি। কি বলার চেষ্টা করলাম বুঝতে পেরেছেন? এনিওয়ান প্লিজ? আমরা কি শুনতে পাচ্ছি? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। একটু বলেন তো কি বললাম একটু কাইন্ডলি। স্যার নোটগুলি আর কি, যে প্রথম 1 নম্বর নোটে স্যার ইনকর্পোরেশন নাম্বার এবং অথরাইজ ক্যাপিটাল থাকবে, 2 নম্বরে অ্যাড্রেস এবং নেচার অফ বিজনেস, এগুলো ডিটেইলস এর পলিসি নোটে লেখা লাগবে। জি না, আমি ওই যে 3 নম্বর 1.3 এর কথা বলছি, অন্যগুলো তো আমরা বুঝতে পেরেছি, আমি 1.3 লাস্ট পয়েন্টটা একটু জানতে চাচ্ছিলাম। এটা হচ্ছে নেচার অফ অর্থাৎ ফার্ম কি কোন সেক্টরে কাজ করবে, একটা ফার্ম সেক্টরে কাজ করবে বা তার ভবিষ্যৎ বিজনেস। আমি 2.1 এর কথা বলছি, 2.1 মানে হচ্ছে যে স্টেটমেন্ট অফ কমপ্লায়েন্স, এই কথাটার অর্থ জানতে চাইছি, বুঝতে পারছেন? জি স্যার, এখানে হচ্ছে স্যার এই আইএফআরএস এর যেমন ফাইন্যান্সিয়াল পজিশন IAS 1, কম্প্রিহেনশন ইনকামিং স্টেটমেন্ট এবং ক্যাশ ফ্লো, এই প্রত্যেকটা রিপোর্টিং কোন কোন
আইএস এর মধ্যে পড়ছে আর কি, এটা উল্লেখ করে দিতে হবে এখানে। হ্যাঁ, আমি এখানে যেটা যেটা হাইলাইট আরো করার ডিটেইলস চেষ্টা করছি, স্যার আপনি রাইট বলেন। রাইট রাইট, আমি যেটা বলার চেষ্টা করলাম এবং জিজ্ঞেস করলাম একটা কারণ আছে এখানে, একটা ক্লিয়ার লাইন আছে, আপনি খেয়াল করেছেন, আমি ওইটা একটু এমফাসিস করলাম, যে হচ্ছে যে বলা হচ্ছে যে এই প্রেজেন্টেশন অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দুইটা বেসিক ব্যাপারের উপর ডিপেন্ড করছে, একটা হচ্ছে দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994 আর একটা হচ্ছে আইএফআরএস ফ্রেমওয়ার্ক। সো বলা হচ্ছে এই জায়গাটাতে এসে দেখেন একটা জিনিস লেখা হয়েছে, দ্য টাইটেল এন্ড ফরম্যাট অফ দিস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ফলো দ্য requirement of IFRS, which are to some extent different from the requirement of Companies Act 1994. However, such differences are not material in the view of management. IFRS format gives a better presentation to the shareholder. এই লাইনটার জন্য আমি আপনাকে জিজ্ঞেস করলাম, এই লাইনটার মানে হচ্ছে যে কোম্পানি অ্যাক্টের যে ফরম্যাট দেয়া আছে, the presentation of financial statement format as per the Companies Act 1994, a little bit different than IFRS in some cases, খুব মাইনর জায়গায় কিছু চেঞ্জ আছে। তো সেইখানে দুইটার ভিতরে আইএফআরএস কে প্রেফারেন্স দেওয়া হয়েছে, এবং এই প্রেফারেন্স দেওয়ার কারণ হচ্ছে দিস রিপ্রেজেন্ট দ্য বেটার প্রেজেন্টেশন অ্যাজ পার মানে টু দ্য স্টেক হোল্ডার্স এবং শেয়ার হোল্ডারদের কাছে আইএফআরএস অনুযায়ী প্রেজেন্টেশনটা মাচ বেটার, মাচ মিনিংফুল হয় দেখে there are some small departure from the Companies Act, the format of the Companies Act 1994. So এই কথাটা বলে দিতে হলো। হ্যাঁ, এর কারণটা কি, আপনারা কোম্পানি অ্যাক্ট যদি সাথে থাকে না থাকে, আমি নেক্সট ক্লাসে দেখাবো, ওইখানে শিডিউলে যে ফরম্যাট দেয়া আছে তার সাথে আইএফআরএস এর কোনো জায়গায় স্মল কিছু চেঞ্জ আছে। সো দিস ইজ দ্যাটস ওয়াই আই মেনশন ইট, যে আপনারা একটু কনফিউশন থেকে না, ক্লিয়ার হয়ে নেন। না স্যার, এখন ক্লিয়ার হয়েছে স্যার। ওকে ফাইন। সো তারপরে বলা আছে, as required by BIS Solution Limited compliance with the following major legal provision and other applicable laws, Companies Act 1994, the Income Tax Ordinance 1984, the Income Tax Rules 1984, the Value Added and Supplementary Duty Act 2012, the Bangladesh Labor Act 2013 and 6, International Accounting Standard, International Financial Reporting Standard. এটা যেহেতু লিস্টেড কোম্পানি না, এইগুলো হচ্ছে অ্যাপ্লিকেবল রুলস এন্ড রেগুলেশন, এটাও মেনশন করে দিতে হয়। তারপর 2.2, আই মিন দা, জি প্লিজ। এখানে যদি এটা ফলো না করে, সে ফর এক্সাম্পল আইএফআরএস এর কোন একটা স্ট্যান্ডার্ড যদি ফলো না করে, তখন কি আর এই কথাটা বলা যাবে? তখন হচ্ছে হ্যাঁ, এই দেখেন, এই কোশ্চেনটা করা আমি খুব খুশি হলাম। কেন আমি এই মাত্র দেখাই আপনাকে, দেখেন গত ক্লাসে যারা খুব মনোযোগ দিয়ে শুনেন নাই বা শুনলেও হয়তো ধরতে পারছেন না, আমি আবার একটু মনে করাই দিই। দেখেন ইন্টারেস্টিং, আপনার কোশ্চেনটা আমি খুব লাইক করেছি। কেন লাইক করেছি? দেয়ার ইজ এ স্পেসিফিক রিজন। এই কথাটাই কিন্তু আইএফআরএস এ বলা ছিল। জাস্ট অ্যালাউ মি 1 মিনিট, আমি ওটাকে আপনাকে আবার এক মিনিটে দেখাই দিই যে ওটা কি ছিল। ওইটা ছিল হচ্ছে, আমি প্রেজেন্টেশনের নাম ছিল লাস্ট দিনে আমরা যেটা করলাম, এটা কি জন্য ছিল, প্রেজেন্টেশন অ্যাজ পার IAS 1। এক সেকেন্ড আমি দেখাচ্ছি, ইটস ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। ভালো হয়েছে, এরকম কোশ্চেন করবেন। আমার কোশ্চেন হচ্ছে, আমার একটা কথা হচ্ছে, প্লিজ আস্ক কোশ্চেন অ্যাজ ফার অ্যাজ পসিবল। যত কোশ্চেন করবেন তত হচ্ছে আপনারা জানতে পারবেন এবং ই হবে। এইখানে দেখেন, এখন তো পিপিটি দেখাচ্ছে না, পাওয়ার পয়েন্টটা দেখা যাচ্ছে কি? জি স্যার। ওকে, আমি দেখাই দিই ওই এর কোশ্চেনটা। আপনি কোশ্চেন করলেন কি সালমা খাতুন না জি উম্মে সালমা, জি সরি, উম্মে সালমা, আমি দেখাই এখানে। লাস্ট ক্লাসটাতে ছিলাম না স্যার। ওকে, না অসুবিধা নেই, ভালো হয়েছে। গুড, হ্যাঁ, আমি ওটা বলে দিই এবং আপনার কাছে রিকোয়েস্ট হচ্ছে লাস্ট ক্লাসটা আরেকবার একটু দেখে নেবেন, পরে আমি রেকর্ডটা পাঠিয়ে দিব। আর এখন আমি বলে দিচ্ছি, আপনি কোশ্চেনটা করা ভালো হয়েছে। আচ্ছা, ওইটা আমি ক্লিয়ারলি লিখছিলাম, এটা হচ্ছে ডিপার্চার ছিল জিনিসটা। আমরা ওখানে ক্লিয়ারলি বলা ছিল যে 100% আপনাকে ফলো করতে হবে। স্যার আপনি কি স্যার এক্সপ্লিসিটলি আর স্যার ওই যে আনরিজার্ভ যেটা কথা ওটার কথা বলছেন স্যার? হ্যাঁ, কোন নম্বর স্লাইডে বলেন তো? ওই যে পরে বলা, মনে হয় আরেকটু পরে স্যার, এটা শেষের দিকে ছিল। ওইটা আপনি সেই জায়গাটা আমি খুঁজতেছি, ওনাকে আমি আপাকে এটা ক্লিয়ার করে দেই। কোন একটাও যদি মানে ফলো না করে তাহলে তো এই স্টেটমেন্টটা দিতে পারে না, এইটাই আমি বলতে চাচ্ছি, এইটা মনে হয় এটা ক্লিয়ারলি লেখা আছে, কিন্তু ইন প্র্যাকটিক্যাল সিচুয়েশনে মোস্ট অফ দা অডিট ফার্ম বা দেখা যায় যে প্রায় তো কোম্পানিগুলো কোনো না কোনো
স্ট্যান্ডার্ড ফলো করে না, স্পেশালি দেখা যায় IAS 12 ফলো করে না সেভাবে, কিন্তু তারপরে তারা জোড়ায় দেয় লাইনটা। জি 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 ইউ আর রাইট, ইউ হ্যাভ আস্কড দিস কোশ্চেন ইজ এ ভেরি প্র্যাকটিক্যাল ম্যানার। আমি লাস্ট ক্লাসে উনি ছিল না, কিন্তু ওনার কথাই বলছিলাম। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আমরা অতীতে দেখেছি কোনো কোনো জায়গায় স্পেশালি কমপ্লেক্স IFRS গুলো, IAS গুলো, লাইক আপনার ডেফার্ড ট্যাক্সের ইমপ্লিমেন্টেশন, অনেক প্রাইভেট কোম্পানি দে আর রিলেক্টেন্ট টু এস্টাবলিশ দ্য IFRS 12। সো তখন যেটা হয়, লিস্টেডে গেলে তো মাস্ট আপনাকে করতে হয়, কিন্তু IAS বলছে কি দেখেন, বলছে ডিপার্চার ফ্রম এ রিকোয়ারমেন্ট মাইট বি রিকোয়ার্ড এক্সট্রিমলি, বলতেছে যে আপনি এক্সট্রিমলি রেয়ার ক্ষেত্রে, খুব রেয়ার ক্ষেত্রে আপনাকে হয়তো দুই এক জায়গায় যে ডিপার্চার হতে পারে ফ্রম দা আপনার IFRS ইমপ্লিমেন্টেশন, বাট এটা খুবই আছে এখানেই। তার আগের লাইনে আছে IAS 1 requires that an entity whose financial statement comply with IFRS make an explicit and unreserved statement of such compliance in the notes। এই কথাটা ক্লিয়ারলি বলা আছে যে যে কোনো কোম্পানি হচ্ছে তার যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করবে, when any company wants to prepare their financial statement, they have to incorporate in their note that they will explicitly say that our statement is explicitly follow the IFRS and unreservedly we follow the compliance, এটা বলতে হবে। এবং কোনো কোনো ইফ এনি ডিপার্চার ফ্রম দ্য রিকোয়ারমেন্ট খুব স্মল এবং রেয়ার ক্ষেত্রে, ধরেন 99.95% ক্ষেত্রেই হচ্ছে আপনার কোনো চান্স নাই যে IFRS ফলো করলে আপনার রিপোর্টিংটা ভালো হবে না। খুব রেয়ার 0.05% হয়তো 0.005% হয়তো চান্স আছে যে কোনো কোনো IFRS আপনার ফলো করতে গেলে হয়তো রিপোর্টিংটা একটু ভুলভাল হতে পারে, সেই ক্ষেত্রে ডিপার্চারটা অ্যালাউড। এই জন্য বলা হচ্ছে এক্সট্রিমলি রেয়ার, এটা হচ্ছে IAS থেকে আমার তোলা। এবং পরে আবারও বলা আছে, শুধু এইটাই না, পরের স্লাইডেই বলা আছে যে in extremely rare cases compliance with IFRS requirement would be so misleading as the conflict with the objective of the financial statement set out in the framework। মানে খুব এক্সট্রিম ক্ষেত্রে এটা হইতে পারে, বাট এরকম ক্ষেত্রেও নোট দিতে হবে। আবার আপনি যে কথাটা বললেন যে আমি অনেকগুলো ফলো করলাম না, নোট দিয়ে দিলাম, তাহলে এবার বলেন তো এটা কে ফলো করবে? আমি এটা করে পার পেয়ে যেতে পারবে কার মাধ্যমে বলেন তো? কে এটা দেখতে পারবে, কে আটকাইতে পারবে বলেন? উম্মে সালমা বা যিনি কোশ্চেনটা করছিলেন বলেন তো। এটা আমাদের অডিট ফার্মের দায়িত্ব, ইয়েস এই নোটটা আমি দিয়ে পার পেয়ে গেলাম, আর যদি কোনো কারণে অডিটররা এটা না দেখতে পারেন তাহলে তো আমি পার পেয়ে গেলাম, বাট এটা পার পাওয়ার সুযোগ নেই, বিকজ আপনি নিজেই লিখছেন the financial statement have been prepared on the historical cost basis and এইটা না, এর আগে এইখানে বলছি, এই যে এইখানে বলছিলাম। সো এইটা আসলে মূলত এইরকম একটা স্টেটমেন্ট আপনাকে লিখতে হবে যে আমি কমপ্লাই করছি, এবং এটা লিখতে হবে এবং এটা অনুযায়ী কাজও করতে হবে। হয়তো কোনো যদি এক্সেপশন থাকে, আসলে এক্সেপশন করার সুযোগ নেই, টু বি ভেরি অনেস্ট, আইন বলতে সুযোগ নেই, বাট আমরা তো কিছু কিছু ক্ষেত্রে আসলে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে একটু সুযোগ ছিল, বিকজ ধরেন কোম্পানি অ্যাক্টের যে রেগুলেটর RJC অথবা NBR হয়তো ট্যাক্স রেভিনিউ কালেকশনের বাইরে IFRS কমপ্লায়েন্সে যদি মাইনর কোনো ডেভিয়েশন থাকতো, খুব বেশি ক্ষেত্রে দেখা হতো না। বা আমরা যারা প্র্যাকটিসিং চার্টার অ্যাকাউন্টেন্ট অতীতে যেটা ছিল অনেক আগে, সেটা হচ্ছে যে মাইনর কোনো ডিফারেন্স অনেক সময় ইগনোর করার সুযোগ ছিল, বাট এখন ICAB ইজ ভেরি মাচ সিরিয়াস, আমাদেরকে কন্টিনিউয়াসলি মনিটর করে, বা যারা অডিটর তাদের উপরে কন্টিনিউয়াসলি বিভিন্ন, যেমন আমাদের একটা বডি আছে ওটাকে বলা হচ্ছে যেটাকে আমার কন্টিনিউয়াসলি CA ফার্ম গুলোকে ডেভেলপমেন্ট রাখে, ট্রেনিং এ রাখে, ঠিক আছে। সো এটা একটা আছে, আর একটা ডিসিপ্লিনারি কমিটি আছে, দে আর ভেরি সিরিয়াস। এর বাইরে আবার আছে FRC। সো এখন কিন্তু নরমালি এটা করার সুযোগ নাই, আপনাকে কমপ্লাই করে আসতে হবে। এনিওয়ে, সো এখন হচ্ছে বেসিস অফ, আমার আরেকটা কোশ্চেন, প্লিজ আরেকটা কোশ্চেন, সেটা হলো যে ফর এক্সাম্পল স্যার, যে লিস্টেড কোম্পানি ছাড়া অন্য কোম্পানির জন্য তো ম্যান্ডেটরি না যে সে IAS 33 EPS কে ফলো করবে, অথবা IAS 12 টার্ম ঠিক জানি না, বাট EPS ক্যালকুলেশন করা তো আমি যতটুকু জানি যে এটা ম্যান্ডেটরি না লিস্টেড কোম্পানি ছাড়া অন্য কোম্পানির জন্য। সেক্ষেত্রে হ্যাঁ স্যার, এখানে মনে হয় একটু মানে আপনার গ্যাপ আছে জানার ক্ষেত্রে, আমি আপনাকে বলি, সেটা হচ্ছে এই জায়গাটাতে বোধহয় একটু গ্যাপ আছে। সেটা হচ্ছে লিস্টেডের ক্ষেত্রে আপনি যে কথাটা বলছেন এটা হচ্ছে জেনারেল পারসেপশন যে লিস্টেড না হলে একটু IFRS কমপ্লাইয়ের ক্ষেত্রে ছাড় পাবে,
কিন্তু কোথাও এই কথা বলা নাই আপনি যদি কোম্পানি হন আর যদি অডিটেড স্টেটমেন্ট আপনাকে জমা দিতে হয়, যেমন প্রোপাইটারশিপ ফার্মে কিন্তু অডিট রিপোর্ট জমা দেওয়া ম্যান্ডেটরি না। সেই প্রোপাইটারি ফার্ম কিভাবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করবে এটা নিয়ে এনবিআর কিন্তু কোনো অডিটরের জিজ্ঞেস করবে না। অডিটরকে যে জিজ্ঞেস করবে না, অডিটরের দেখারও কোনো দায়িত্ব না। বাট যখন ইফ ইট ইজ এ লিমিটেড কোম্পানি, সেটা 1% কোম্পানি হোক আর হচ্ছে যে প্রাইভেট লিমিটেড কোম্পানি হোক আর পাবলিক লিমিটেড কোম্পানি হোক, যখনই অডিটেড ফাইন্যান্সিয়াল সাবমিট করতে হবে আর অডিটর দেখবে হচ্ছে যে আসলে এই আইএফআরএস মানা জরুরি কিনা। তবে আপনার কোশ্চেন অনুযায়ী একটা জিনিস আছে যেটা বাংলাদেশে এখন অ্যাপ্লিকেবল হচ্ছে, আগে হয় নাই, সেটা হচ্ছে আইএফআরএস ফর এসএমই। এখন আইএফআরএস ফর এসএমই কি, যেসব কোম্পানিগুলো ছোট বিজনেস যেটাকে এসএমইর আন্ডারে পড়বে তাদের এই মেইন আইএফআরএস আইএস এর টোটাল they need not follow the full version of IAS and IFRS. They can use the short version of IAS and IFRS that is called the হচ্ছে IFRS for SME. So SME তে কিন্তু খুব simplified IAS, কিন্তু তারপরেও কিন্তু IFRS for SME তেও they ask to follow the deferred tax. So এই কথাটা কিন্তু আইনে কোথাও বলা নাই যে if you are not a listed company, you are only a private limited company, then you need not to follow IFRS rigorously or regularly. It is not true. আপনি কিন্তু আসলে if it is a legal entity under the Companies Act 1994 and এটা প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানি হবে, তাদের কিন্তু ফলো করাটা ম্যান্ডেটরি। ঠিক আছে, ওইটা আমরা পারসেপশন থেকে আমরা একটু ছাড় দেওয়ার মানসিকতা আগে ছিল, কিন্তু আসলে কিন্তু ছাড় দেওয়ার সুযোগ আইনে নাই। ঠিক আছে, নাই স্যার, যখন মনে করেন একটা কোম্পানি করলো না, মনে করেন যদি সে IAS 33 ফলো করলো না বা 12 করলো না, সেক্ষেত্রে আমরা এই যে নোটসে কি লিখবো? তখন তো আমরা তখন আসলে অডিটরের ভিউ থেকে কিন্তু অডিটর এই নোটসে সে এগেইনস্টে লিখে দেবে যে এটা কি ম্যাটেরিয়াল ডিপারচার ফ্রম দ্য প্রেজেন্টেশন, সেটা কি এটা কি দিবে, সে কি আপনার ম্যাটার অফ এমফেসিস একটা ক্লজ দিয়ে লিখে দিবে যে অডিট রিপোর্ট সব ঠিক আছে আমার জানার মতে, বাট এই জায়গায় ডিপারচার ফ্রম দ্য আইএফআরএস আছে। আর যদি ওইটা আবার এমফাসিস রিপোর্ট হবে, হ্যাঁ, আবার যদি খুব মেজর হয় তাহলে তো সে কোয়ালিফাই করে দিতে পারে, ডিপেন্ড অন কোম্পানির ক্ষেত্রে। সে ফর এক্সাম্পল স্যার লিস্টেড এর ক্ষেত্রে সেটা কোয়ালিফাই করে দিবে, আর যদি নন লিস্টেড হয় দেন সে এমফাসিসে একটা প্যারাগ্রাফ দিয়ে ক্লিন রিপোর্ট দিতে পারে। হ্যাঁ, ম্যাটার মানে ওইটার ইমপ্যাক্টটা কোথায় পড়তেছে। আসলে টু বি ভেরি অনেস্ট, আমি আপনাকে একটা একদম সহজ কথা বলি, আমাদের উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক অফ রিপোর্টিং এর উদ্দেশ্য কি। আপনি বলেন তো যে আমাদের এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা হচ্ছে, উই আর প্রিপেয়ারিং দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, উই আর অডিটিং দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অনেক কাজ করছে। ওয়াই, এই ওয়াইটা কি, এটা হলেই কিন্তু আপনার অ্যান্সার আই ক্যান ক্লিয়ারলি ডেমনস্ট্রেট ইউ দ্য অ্যান্সার। এই অ্যান্সারের ভিতরে লুকানো আছে। বলেন তো এটা কেন করা হচ্ছে, না করলে চলতো কেন? প্রোপ্রাইটারশিপ ফার্মের এত রিপোর্টিং লাগে না কেন, প্রথম কোশ্চেন। আর কোম্পানির ক্ষেত্রে লাগে কেন, এটা যদি আমি বলি, বলেন তো। এটা তো অনলি ইন্টারেস্ট অফ দ্য শেয়ার হোল্ডার। বেসিক্যালি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ারই হয় অনলি ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য শেয়ার হোল্ডার, তাদের বেনিফিট অর ফাইন্যান্সিয়াল কোনো ডিসিশন। মানে আমি ইউর রাইট, আপনি অনেকটাই বলতে পারছেন, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, বাট আই ক্যান গিভ ইউ এ ভেরি স্পেসিফিক অ্যান্সার। অ্যাজ দ্য প্রোপ্রাইটারি ফার্ম, the owner is most of the case, 100% case, the owner of the venture or the organization is highly involved in the day-to-day operation. I mean, একজন প্রোপ্রাইটার ডেইলি কাজে ইনভলভ থাকে, সেটা দোকানদার হোক অথবা একটা স্মল শপ হোক, একটা রেস্টুরেন্ট হোক, আপনি দেখবেন এখানে ওনার থাকে। বাট ইফ ইট ইজ এ কোম্পানি, দেন দেয়ার ইজ এ কোশ্চেন যে কয়জন শেয়ার হোল্ডার, তাদের ভিতরে কয়জন বোর্ডে বসে, বোর্ডের ভিতরে বোর্ডের সবাই কি এক্সিকিউটিভ পজিশন নিয়ে ডেইলি অপারেশনে ইনভলভ কিনা। তখন হচ্ছে এই কোম্পানি যারা স্টেক হোল্ডার আছে, শেয়ার হোল্ডার আছে, এনবিআর আছে এবং আরজিএসটি আছে, দে আর দ্য স্টেক হোল্ডার। তারা তখন জানতে চায় যে আপনি রিপোর্টিং এর কোনো গ্যাপ রেখে তাদের তথ্য হাইড করছেন কিনা, টু টেক দ্য অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন নেয়ার ক্ষেত্রে রিপোর্টিং এ কোনো ভুল থাকলে কিন্তু আসলে যায় না। সিম্পলিফাইড, ধরেন আপনার একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, আপনি এটা সেল করে দিবেন, অথবা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির ট্যাক্স রিটার্ন জমা দিবেন। সো যদি কোনোভাবে আমি সুযোগ পাই যে ইফ আই ক্যান হাইড সাম ইনফরমেশন টু শো এ লেসার ইনকাম or input the over expense
structure so that NBR deprive হবে to collect their taxation tax revenue অথবা VAT এ। So ultimately they are the major stakeholder of the company. So সেই কারণে কিন্তু রিপোর্টিংটাকে আপনি ডিপার্চার করতে পারেন না। সো সেই জায়গায় এসে যদি মাইনর ডিপার্চার হয় যাতে করে তেমন কোনো ক্ষতি নেই, সেটা কিন্তু সে ম্যাটার অফ এমফেসিস দিয়েও সরে যেতে পারে। বাট এমন যদি হয় যে না এইটাকে এই মিস রিপোর্টিং এর কারণে রেভিনিউতে ইম্প্যাক্ট পড়ে গেছে, মেজর ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা, তখন তো সেভাবেই হয়। সো আই হোপ যে আসলে পাবলিক ক্লাসে সবসময় সব কথা বলা যায় না, বাট এটুকু আমরা বলতে পারি যে আইনে বলা আছে কিন্তু সব আইএস এবং আইএফআরএস ফলো করা উচিত, আনলেস আদারওয়াইজ এফআরসি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল অলরেডি আইএফআরএস ফর এসএমই ইমপ্লিমেন্ট করার জন্য নতুন উদ্যোগ নিচ্ছে। আইএফআরএস ফর এসএমই উদ্যোগ নিলে তখন একটা দেয়ার ইজ এ ক্লাসিফিকেশন নিডেড যে কোন কোম্পানিগুলোর কত পেইড আপ ক্যাপিটাল হলে, কত টার্নওভার হলে, কত ব্যাংক লায়াবিলিটি হলে, কি হলে তাদেরকে এসএমইর আন্ডারে রিপোর্টিং যাবে। যদি বোঝা যায় যে এই কোম্পানির ক্যাটাগরিতে তারা এসএমই আইএফআরএস এর আন্ডারে হবে, তখন তাদের এইগুলো জটিলতা ইমপ্লিকেশন খুবই কম, কারণ আইএফআরএস ফর এসএমই ইজ এ ভেরি সিম্পলিফাইড একটা ভার্সন। তার আইএফআরএস ফর এসএমই টোটাল পাতার সংখ্যা মনে করেন 200-র কাছাকাছি, 200 বা 100-200, আর মেইন আইএফআরএস হচ্ছে প্রায় 1700 পাতা। সো এখান থেকেই বোঝা যাচ্ছে যে আসলে মেইন আইএফআরএসটা ইজ ভেরি স্ট্রিনজেন্ট, ভেরি কম্পারসাম, এবং এটাকে কিন্তু প্রফেশনাল ছাড়া ফুল কমপ্লাই করা যায় না। বাট আইএফআরএস ফর এসএমই ইজ এ লেসার অপশন, ওখানে ইজি করা আছে। সো এইটাকে আসলে কোনোভাবেই কিন্তু ব্যত্যয় ঘটানো যাবে না। সো আই হোপ যে ইউ গট ইউর অ্যান্সার নাও। Yes, sir. Sir, I got my answer. So another request to you, sir, as the IFRS for SME is a new concept, এটা নতুন হয়েছে, so এটার ব্যাপারে স্যার আপনি আমাদের কিছু ডকুমেন্ট বা কিছু শেয়ার করলে উপকৃত হব। আমি প্রবাবলি পৃথিবীর, আপনি একটু মজা পাবেন, আপনি এখন IFRS for SME সার্চ দিবেন, প্রবাবলি সারা পৃথিবীর ভিতরে প্রথম ভিডিওগুলো, আমার নাম দিতে হবে না, কিছু খালি লিখবেন IFRS for SME, বাংলাদেশের পার্সপেক্টিভে না, গ্লোবালি আইএফআরএস এসএমই এর ভিতরে আমি যতগুলো ভিডিও বানাইছি, যত ডিসকাস করেছি, কেউ অত করে নাই। ভেরি ইন্টারেস্টিং, এটা কিন্তু আমি মজা পাইছি নিজেই। আপনি দেখেন এখনই সার্চ করেন যে আইএফআরএস ফর এসএমই, যদি 5টা ভিডিও আসে তারপর 3টা ভিডিও আমার আসবে। আমি কিন্তু রেগুলার কিছু বানিয়েছি, খুব সিম্পলিফাইড, আপনি ইজিলি বুঝবেন, 5-7-10 মিনিটে ডিসকাশন করেছি। আর আপনারা চাইলে আমি আইএফআরএস ফর এসএমই আমার কালেক্ট করা আছে, আই উইল গিভ ইউ দ্য ভেরি স্মল, মানে মজা পাবেন খুব। হ্যাঁ, যেমন এটা আমি আপনাদের দিয়ে দিব, কারণ এখনো কিন্তু অন্য, আর ওইটার ভিডিও গুলো আপনি দেখতে পারেন, 12টা ভিডিও অলরেডি, 12-13টা ভিডিও আছে। থ্যাংক ইউ। জি স্যার, দেখবো আর ডকুমেন্ট একটু শেয়ার করে দিন স্যার। শিওর। ওকে, নাও থ্যাংক ইউ, অনেক ডিসকাশন হলো। এবার হচ্ছে যে বেসিস অফ প্রিপারেশন, এটা আমি এখন একটু ফাস্টার যাই, তারপরে মেইন নোটে চলে যাচ্ছি। পলিসি নোট নিয়ে এটাই শেষ। The financial statement has been prepared on the historical cost basis. Historical cost is generally based on the fair value of the consideration given in exchange of asset. So এখানে মেনশন করা আছে যে আপনি হিস্ট্রিক্যাল কস্ট, তাহলে এখন আপনি বলেন তো হিস্ট্রিক্যাল কস্ট নিয়ে আর কি মেথড ছিল? আমি আপনাদেরকে, ওই যে আমাকে জুবাইর বললো যে স্যার আপনি কোশ্চেন করেন, আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য কোশ্চেন গুলো করছি। তাহলে কি অপশন ছিল? হিস্ট্রিক্যাল কস্ট ছাড়া আর কি করা যেত বলেন তো? এটা ছাড়া আর কি করা যেত? অপশন ছিল কি স্যার? রিকনসিল, সরি, কস্ট মডিউল, আর স্যার এক্স্যাক্টলি রিভেলেশন মডিউল স্যার। হ্যাঁ, ইয়েস। সো এই নোটের এগেইনস্টেই কিন্তু আমি বলছি দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হ্যাভ বিন প্রিপেয়ার্ড অন দ্য historical cost basis. Historical cost is generally based on the fair value of the consideration given in the exchange of asset. যখন অ্যাসেট কিনছিলেন তখন ফেয়ার ভ্যালু, কিন্তু এটা হিস্ট্রিক্যাল কস্ট, মানে যখন অ্যাকুইজিশন করছেন সেই কস্টেই কন্টিনিউ করছেন, দেয়ার ইজ নো রিভেলেশন মডেল। সো এই কথাটাও কিন্তু মেনশন করে দিতে হবে। সো ইউ আর অ্যাবসলিউটলি রাইট। সো এটা হচ্ছে IAS 16 অনুযায়ী নোটটা আসছে, IAS 16। হ্যাঁ, ওকে ফাইন। দেন আসেন হচ্ছে ফাংশন অ্যান্ড প্রেজেন্টেশন কারেন্সি অ্যান্ড লেভেল অফ প্রিসিশন। আমি কিন্তু আগের দিন বলেছিলাম, আগের ক্লাসে সম্ভবত উনি মিস করেছেন, বাট আমি আপনাদেরকে আবারও রিমাইন্ডার দিই। ওখানে ক্লিয়ারলি বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আর প্রিপেয়ার্ড ইন বাংলাদেশি টাকা, বিকজ দিস ইজ দ্য ফাংশনাল কারেন্সি এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ দিস ইজ অলসো প্রেজেন্টেশন কারেন্সি। সো মেনশন করে দিচ্ছে দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আর প্রিপেয়ার্ড ইন বাংলাদেশি টাকা হুইচ ইজ দ্য কোম্পানিজ ফাংশনাল কারেন্সি। All financial information presented in টাকা has been rounded off to the nearest টাকা। সো এখানে ক্লিয়ার করা হয়েছে যে আমরা ফাংশনাল কারেন্সি বিডিটি বা টাকা, আর প্রেজেন্টেশন কারেন্সি বিডিটি অথবা টাকা। সো এটাও নোটে আনতে হবে। দেন হচ্ছে 2 পয়েন্ট, আরো কিছু নোট থাকতে পারে, আমি মিনিমাম রিকোয়ারমেন্ট গুলো বলছি। দেন হচ্ছে ইউজ অফ দ্য এস্টিমেট অফ এন্ড জাজমেন্ট। দ্য প্রেজেন্টেশন অফ দিস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইন
conformity of IFRS requirement requires management to make judgment, estimate, and assumption that affect the application of the accounting policies and the reported amounts of asset, liability, income, and expense. Actual result may be different from the estimate. আচ্ছা, এখানে কি বললাম বলেন তো? এখানে বললাম যে আমরা যখন প্রেজেন্টেশন করব, কোনো জায়গায় আমাদের বেশ কিছু জাজমেন্ট খাটাতে হবে আমাদের, আর কিছু জায়গায় আমাদের এস্টিমেট খাটাতে হবে। সেই এস্টিমেটটা বা জাজমেন্টটা অনেক সময় অ্যাকচুয়ালের সাথে ডিফার করতে পারে। যার ধরেন আমি যখন ডেপ্রিসিয়েশন করছি, তখন আমার নিশ্চয়ই একটা এস্টিমেট করতে হচ্ছে হাউ মেনি ইয়ার্স উইল বি দ্য লাইফ টাইম অফ দ্য অ্যাসেট। if we estimate the আনকালেক্টেবল অ্যালাউন্স, মানে কত টাকা আপনার বাকিতে সেল করছেন, কত টাকা নাও পেতে পারেন, এই এস্টিমেশনটা, ওয়ারেন্টি, দ্যাট সর্ট অফ এস্টিমেটস ইজ ভেরি কমন। এখন আপনাকে বলেন তো এই জিনিসটা কোথায় বলা আছে, কোন আইএফআরএস এ বলা আছে? প্রভিশন, তারপরে কন্টিনজেন্ট লায়াবিলিটি, এটা কোথায় IAS 37 স্যার। 37, রাইট। সো ইউ আর ভেরি মাচ, আই এম ভেরি থ্যাঙ্কফুল টু ইউ যে আপনারা খুব দ্রুত কিন্তু কানেক্ট করে ফেলতে পারেন। ওকে, estimate and underlying assumptions are reviewed on the ongoing basis. প্রায়শই আপনাকে দেখতে হবে revision of accounting estimate are recognized in the period in which the estimate are revised and in future periods. So you also need to mention that you will revisit the and review the accounting policy and judgments regularly, and if needed you are revising it on the time at the time when it is needed, immediately আপনি এটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ইমপ্যাক্ট ঘটান। তারপরে রিপোর্টিং পিরিয়ড, দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ দ্য কোম্পানি আর কভার্স 1 ইয়ার। ওই যে বললাম না, অনেক সময় আমরা যে কোম্পানি আইএফআরএস এ বলা আছে যে 1 ইয়ার অথবা 52 উইকস। তো এখানে ক্লিয়ারলি মেনশন করা আছে যে রিপোর্টিং পিরিয়ড হচ্ছে 1 জুলাই থেকে 30 জুন অফ কনসিস্টেন্টলি, প্রতি বছরে চেঞ্জ হয় না। এরকমই একবার চেঞ্জ হয়েছিল, সেটা হচ্ছে অনেক কোম্পানি, মোস্ট অফ দ্য কোম্পানি ইন বাংলাদেশে, দে ওয়ার ফলোইং দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 1 জানুয়ারি টু 31 ডিসেম্বর। বাট যখন গভর্নমেন্ট when the government has changed the reporting period from July 1 to June, তখন তাদেরকে যেটা করতে হয়েছিল, সব কোম্পানি, আমিও করেছি, সেটা হচ্ছে যেহেতু তাদের আগে ছিল জানুয়ারি ডিসেম্বর, পরে হয়েছে হচ্ছে জুলাই জুন, তো ওই যে ডিসেম্বর করার পরে প্রথম যে 6 মাস আসে, তার মানে জানুয়ারি 1 থেকে জুন 30 পর্যন্ত 6 মান্থের একটা অ্যাকাউন্টস করে অডিট করে পরে আবার এটা 6 মান্থ করে আবার নতুন করে ফাইন্যান্সিয়াল ইয়ার চেঞ্জ করতে হয়েছে। এটা ওয়ান্স ইন এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স, আর করা লাগবে না, একবার আমাদের লেগেছিল, যদি আনলেস আদারওয়াইজ গভর্নমেন্ট কোনো সময় ডিসিশন নেয় যে আমরা আবার জানুয়ারি ডিসেম্বরে যাব। সো এর বাইরে হচ্ছে কম্পোনেন্ট অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটা আমি বারবার IAS 1 গতকালকে পড়ে দিয়েছিলাম যে according to the international accounting standard IAS 1, presentation of the financial statement, the complete set of financial statement including the following component, কি হচ্ছে statement of financial position 30th June, তারপরে profit and loss and other comprehensive income, then হচ্ছে statement of cash flow for the year ended June 30, and statement of change in equity, and obviously note to the financial statement, যেটা মেনশন করে দিতে হয়। তারপর হচ্ছে কম্পারেটিভ ইনফরমেশন, আপনি বলছেন যে 19-এর সাথে 18-এর সাথে, 18-19-এর সাথে আপনার 19-20-এর কম্পারেটিভ হবে, মানে জাস্ট আগের বছর। রিপোর্ট প্ল্যান প্রপার্টি এন্ড ইকুইপমেন্ট, যে রিকগনিশন এন্ড মেজারমেন্ট অফ প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্ট, এটা বলা হয়েছে আপনি IAS 16 ফলো করেছেন। ওকে, কস্ট ইনক্লুডিং, কি কস্ট ইনক্লুড হয়েছে? কস্ট ইনক্লুডিং এক্সপেন্ডিচার দ্যাট আর ডাইরেক্টলি অ্যাট্রিবিউট টু দ্য অ্যাকুইজিশন অফ প্রপার্টি and plant and equipment, and হচ্ছে আন্ডার দ্য কনস্ট্রাকশন আর স্টেটেড এট কস্ট। আপনি যখন এটা করেছেন কস্ট মেথডে করেছেন। দেন সাবসিকুয়েন্ট কস্ট, এটা IAS 16 এ বলা আছে, দ্য কস্ট অফ রিপ্লেসিং অর আপগ্রেডিং পার্ট অফ দ্য প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ইজ রিকগনাইজড ইন দ্য ক্যারিং অ্যামাউন্ট অফ দ্য item if it is probable that the future economic benefit embodied with the part will be flow to the company and its cost can be measured reliably. The carrying amount of the replaced part is derecognized. The cost of day-to-day serving the property, plant and equipment are recognized in the statement of comprehensive income as incurred. এখানে একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, আপনি অ্যাসেট শুধু রিকগনিশন করলেই হবে না, অ্যাসেটের লাইফ টাইম অথবা অ্যাসেট হারিয়ে গেলে, অ্যাসেট ধ্বংস হয়ে গেলে, নষ্ট হয়ে গেলে, আনইউজেবল কন্ডিশনে চলে গেলে, তখন অনেক সময় আপনাকে ডি রিকগনিশনও করতে হয়।
এই কথাটাও এখানে বলা আছে। সাবসিকুয়েন্টলি আপনি এটাকে রিভ্যালু করবেন, মানে রিভ্যালু করছেন না, কস্ট মডেল ফলো করছেন, বা ডিরেপ্রিসিয়েশন করা লাগে। ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে নোট দেওয়া আছে, দ্য depreciation is recognized as the statement of profit and loss comprehension স্টেট লাইন বেসিস, এটা মেনশন করে দেওয়া আছে। দেন হচ্ছে যে ক্যাটাগরি অফ ফিক্সড অ্যাসেট, এখানে আমরা ডেপ্রিসিয়েশন এই জায়গাটাতে ক্যান এনিওয়ান আস্ক দ্য মানে অ্যান্সার দ্য কোশ্চেন যে আমরা এখানে ফার্নিচার এন্ড ফিকচার, আইটি ইকুইপমেন্ট, অফিস ইকুইপমেন্ট, ডেকোরেশন, এই ডেপ্রিসিয়েশন ডেটটা কিভাবে নিব বা কি নিলে ভালো হয়, বা আদৌ বাংলাদেশের কনটেক্সটে ইনকাম ট্যাক্স কি বলছে, কেউ বলতে পারবেন? হ্যাঁ স্যার, ইনকাম ট্যাক্স হচ্ছে থার্ড শিডিউল মেবি অনুযায়ী ফিক্সড অ্যাসেটের উপর কিছু রেট দেওয়া আছে, ওইটা নেওয়া আছে। আর কোম্পানিগুলো সাধারণত তাদের পলিসি অনুযায়ী নেয়, এবং এই কারণেই এই ডিফারেন্সের কারণেই তো ডেফার্ড ট্যাক্সটা অ্যারাইজ হয়। আমরা যদি ইনকাম ট্যাক্সের রুলসটা বা থার্ড শিডিউল ফলো করি, তাহলে ডেফার্ড ট্যাক্সের যে গ্যাপটাকে আমরা মিনিমাইজ করে নিয়ে আসতে পারি। এক্স্যাক্টলি, আপনি অ্যাবসলিউটলি বলছেন। সেটা হচ্ছে যে অনেক কোম্পানি এটা এই পলিসিটা ফলো করে। এক্স্যাক্টলি আমি যা জানতে চাচ্ছি উনি একদম সরাসরি সব কথাগুলো বলে ফেলছে, যে আসলে কোম্পানির পলিসি নিজেরা তৈরি করতে পারে, কারণ ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য আইএফআরএস ফ্রেমওয়ার্ক, আইএফআরএস এর ফ্রেমওয়ার্কের ভিতর থেকে ইউ ক্যান অ্যাডাপ্ট দ্য অ্যাকাউন্টিং পলিসিস। আর অ্যাকাউন্টিং পলিসির ভিতর একটা পলিসি হচ্ছে ডিপ্রিসিয়েশন পলিসি। আপনি স্ট্রেট লাইন করবেন নাকি সাম অফ ইয়ার ডিজিট মোর করবেন নাকি ডাবল ডিক্লাইনিং করবেন, এটা আপনার একটা, অথবা প্রোডাকশন ইউনিট অনুযায়ী, মানে প্রোডাকশন ক্যাপাসিটি কতটুকু সেটার বেসিসে করবেন কিনা, সেটা আপনার ডিসকাশন। এখন রেট কত হবে, এই যদি আপনি স্ট্রেট লাইনে করেন এবং রেট ধরেন, সেই রেটটা যদি আপনি থার্ড শিডিউলের সঙ্গে একই রেট রাখেন, তাহলে আপনারা ডিফার্ড ট্যাক্সের ডেপ্রিসিয়েশনের কারণে বা প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্টের ক্ষেত্রে যে ডিফারেন্সটা ডিফার্ড ট্যাক্সে না আসার কোনো চান্স নাই। অন্য ক্ষেত্রে আসবে, বাট এই ক্ষেত্রে আপনি অ্যাভয়েড করতে পারেন। সো আমার মনে হয় যে উনি একদম পারফেক্টলি অ্যান্সার করেছে। কারো কোনো কোশ্চেন আছে এই প্রসঙ্গে? আমি আপনাদেরকে কোর্সের ভিতর চেষ্টা করব যে আই উইল ট্রাই টু গিভ ইউ, যেমন 7 এর কথা বললো, 7 আসলে আলাদাভাবে দেখাতে হবে, আলাদাভাবে আজকেও ডিসকাশন কিছুটা করব, বাট ফিউচারে আপনাকে IFRS 7 সহ একটু ডিসকাস করে দিব। দেন আই হোপ যে IAS 12 মানে ডেফার্ড ট্যাক্স, IAS 16, IAS 33, এই কয়েকটা জিনিস একটু একটু করে হলেও আপনাদেরকে দেখাতে হবে। যদিও আমরা নাম দিয়েছি প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং, বাট প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং আসলে IFRS IAS এর বাইরে না, সো আমরা এটা লাগবে। সোফার কোনো কোশ্চেন না থাকলে আমি একটু সামনে আগাই। এনি কোশ্চেন? নো স্যার। ওকে, থ্যাংক ইউ। সো এখানে গেইন অ্যান্ড লস অন ডিসপোজাল বলছে, গেইন অ্যান্ড লস ডিসপোজাল আর ডিটারমাইন্ড বাই দ্য comparing of the disposal proceed with the carrying amount and carrying and recognized net। আচ্ছা, এরপরে হচ্ছে then there is a financial asset। আচ্ছা, ফাইন্যান্সিয়াল অ্যাসেট বলতে কি বুঝান বলেন তো? আপনার ফাইন্যান্সিয়াল অ্যাসেট জিনিসটা ক্লিয়ার কিনা? আপনারা একটু আমাকে, আমি এটা ঢেকে দিচ্ছি। হোয়াট ইজ কল্ড, মানে ফাইন্যান্সিয়াল অ্যাসেটের একটা উদাহরণ দেন তো আমাকে কেউ একজন কাইন্ডলি। দু একটা ফাইন্যান্সিয়াল অ্যাসেটের উদাহরণ দেন, দরকার আছে আপনাদের ক্লিয়ারলি জানা দরকার, ঠিক আছে? যা মাথায় আসে বলেন, অসুবিধা নেই, ভুল তো হতেই পারে। স্যার গুডউইল, এফডিআর, এগুলো স্যার। আচ্ছা, একটু বলি, আর কেউ বলবেন কিছু কাইন্ডলি? স্যার যে এগুলো হচ্ছে মনিটরি অ্যাসেট, মাইট বি এরকম কিছু একটা, যেটা রিসিভেবল, ক্যাশ ইকুইভ্যালেন্ট, এগুলো ফাইন্যান্সিয়াল অ্যাসেট। এক্স্যাক্টলি, এই কারণে আমি একটু ক্লিয়ার করে দিই। ওই যে আপনি যেটা বললেন ইনটেনজিবল, আপনি যেটা বললেন গুডউইল, ওগুলো আসলে ইনটেনজিবল অ্যাসেট, ওটা চলে যাবে হচ্ছে IAS 38 অনুযায়ী। আর ফাইন্যান্সিয়াল অ্যাসেট বলতে মূলত যেটা বোঝায় আপনার অ্যাকাউন্টস রিসিভেবল, তারপরে হচ্ছে যে আপনার যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, এইগুলো হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসেট। এইখানে দেখেন পলিসি নোটে বলা আছে। আর ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি কি, যেমন ধরেন এখানে ফাইন্যান্সিয়াল অ্যাসেটে বলা আছে যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট for the purpose of the financial position and the statement of cash flow, cash in hand and bank balances represent cash and cash equivalent considering IAS 1। এই ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের ভিতরে আপনি ক্যাশ যে টাকা আছে অথবা ব্যাংকে আছে দুটোকে আপনি ক্যাশ ইকুইভ্যালেন্ট হিসেবে আনছেন as per IAS 1 presentation of the financial statement and IAS 7 statement of cash flow, which provide the cash and cash equivalent are readily convertible to
known amount of cash are subject to the insignificant risk of change in value and are not restricted as to use. এখানে একটা ক্লিয়ারলি এই কথাটা কেন বলছে যে আমি আপনাদেরকে আগের দিন যখন ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট প্রসঙ্গে একটা কথা বলছিলাম যে ক্যাশ তো আমরা বুঝলাম, আর ইকুইভ্যালেন্ট বলতে বোঝা যায় হচ্ছে রেডিলি কনভার্টেবল। যেমন ধরেন অনেক সময় আমরা বিভিন্ন আমরা যেসব কোম্পানিতে আমি চাকরি করে এসেছি বিভিন্ন সময়, বা আমি একটা কোম্পানির বোর্ডে এখন আছি, তো দেখা যায় যে প্রচুর পরিমাণে হচ্ছে ভিজিট হয়, বিভিন্ন টিম পৃথিবীর বিভিন্ন দেশে ভিজিট করে। সো আমি ধরেন ইজিপ্ট থেকে ভিজিট করে আসলাম কয়েক বছর আগে, তো এসে আমি ধরেন ইজিপ্টের কারেন্সি কিছু টাকা খুচরো রয়ে গেল, তো আমি যখন পেটি ক্যাশ অ্যাডজাস্ট করতে যাচ্ছি তখন আমাদের পেটি ক্যাশ ক্যাশিয়ারকে ইজিপ্টের কিছু টাকা ফেরত দিলাম, কেউ হয়তো সিঙ্গাপুরের ডলার, কেউ সিঙ্গাপুরের কারেন্সি, কেউ হয়তো ভিয়েতনামের কারেন্সি। তো দেখা যায় যে ফ্রিকোয়েন্ট যেসব জায়গায় যায় সেই সব জায়গার কারেন্সি গুলো পেটি ক্যাশে থাকে এবং পরবর্তী ভিজিটে কেউ গেলে তখন তাদেরকে ওই কারেন্সিটা দেওয়া হয়। তো এই টাকাটা কিন্তু আসলে ক্যাশ ইকুইভ্যালেন্ট হিসেবে ধরা আছে। সো এইখানে কিন্তু ওইটা বলা হলো যে এরকম যেসব টাকা ক্যাশ ইকুইভ্যালেন্টে আছে সেটাতে ক্যাশ কনভার্ট করার ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নাই, এক। আর এই জিনিসটা এবং এটার সিগনিফিকেন্ট কোনো রেট চেঞ্জ হবে না। যদি এমন হয় যে আপনি বেশ কিছু ইউএস ডলার আছে এবং ইউএস ডলারটার ভ্যালু কমে যাচ্ছে, এরকম ক্ষেত্রে কিন্তু এই পলিসি নোটে আপনাকে বলতে হবে। বোঝা গেছে? এবং এটা হচ্ছে পিওর ফাইন্যান্সিয়াল অ্যাসেট। এরপর ট্রেড অ্যান্ড আদার রিসিভেবল, অ্যাকাউন্টস রিসিভেবল, account receivable represent the amounts due from different customer for sale of its IT enabled services, software development services, software maintenance services, and other receivable, and including the bill portion of such services at the date of the financial position. আচ্ছা, এটা গেল, আপনারা বুঝতে পারলেন। ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি হচ্ছে the company initially recognize the financial liability on the transaction date at which the company becomes a party to the contractual provision of the liability. The company de-recognize the financial liability when the contractual obligation and discharge or cancelled or expired. মানে ওই সময় আমরা ওই সময় ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি জড়ায় যে সেটা ব্যাংক লোন হইতে পারে বা আদার লোন হইতে পারে, সেটা যখন এক্সপায়ার হয়ে যায় তখন এটা আপনি ডি-রিকগনাইজ করেন। সো এটা খুব বেশি কিছু না আমার মনে হয়। প্রভিশনের ক্ষেত্রে, আচ্ছা আপনার এই যে প্রভিশনের ক্ষেত্রে বলা আছে প্রভিশন ইজ রিকগনাইজড অ্যাজ এ রেজাল্ট অফ দ্য পাস্ট ইভেন্ট, এটা আমরা IAS 37 এ একদম ক্লিয়ারলি বলা আছে প্রভিশনের সংজ্ঞা। এ প্রভিশন ইজ রিকগনাইজড ইফ দ্য রেজাল্ট অফ দ্য পাস্ট ইভেন্ট, মানে প্রিভিয়াস কোনো ঘটনার জন্য আপনাকে করতে হবে, আগের দিন আমি বলেছি। রেভিনিউ রিকগনিশন বলা হচ্ছে যে IFRS 15 অনুযায়ী আপনারা করা হচ্ছে। কোন একটা সময় যদি সম্ভব হয় IFRS 15 এর জন্য হাফ অ্যান আওয়ার আপনাদেরকে বলতে হবে অ্যাটলিস্ট বেসিক টার্মগুলো, যদিও এটা IFRS এর ক্লাসে ডিটেইল বলা হয়, বাট ফর প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং কিছু কিছু জিনিস আমি আসলে খুব ইজি করে আপনাদের সংক্ষিপ্ত আকারে বলবো, এটা বললাম না এখানে। এরপরে ইপিএসটা যেটা বলছিলেন যে সরি স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, এটা আলাদাভাবে 7 মেনটেন করা হয়, এটা বলা হচ্ছে। আর এখানে যে ক্যাশ ফ্লোটা করা হচ্ছে বোধহয় ডাইরেক্ট মেথড, এটা বলা হচ্ছে। সাধারণত এখন ডাইরেক্ট মেথডই করতে বলা হয়। আগে অপশন ছিল ইউ ক্যান প্রিপেয়ার ইউর স্টেটমেন্ট ডাইরেক্ট অর ইনডাইরেক্ট, বাট এখন যদি ইনডাইরেক্ট কেউ করেন তাহলে তারপরেও আপনাকে ডাইরেক্ট করতে হবে ফর দ্য লিস্টেড কোম্পানিজ। সো ইট ইজ বেটার টু প্রিপেয়ার ডাইরেক্ট মেথড, এটা বলা হচ্ছে। দেন ইভেন্ট আফটার দ্য রিপোর্টিং পিরিয়ড, এখানে আমরা অল দ্য ম্যাটেরিয়াল ইভেন্ট অকারিং after the statement of financial position date are considered and when necessary adjust. এটা আমি আপনাদের সিম্পল একটা ডেটা দিয়ে দিব না, আপনারা এই ক্লাসটাতে যেগুলো পড়ালাম এই ইয়েটা আমি মেইল করে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। মেইল দেওয়ার পরে আপনারা এটা নোটে একটু রাখবেন যে এই যে পয়েন্টগুলো বললাম যে ইভেন্ট আফটার রিপোর্টিং পিরিয়ড কি কি প্র্যাকটিক্যাল প্রবলেম হইতে পারে এটা দেখাই দিব। তারপরে বলছিলাম ইপিএস ক্যালকুলেশনের কিছু জিনিস দেখাই দিব। তারপরে বললাম যে রেভিনিউ যেটা IFRS 15 এর অত ডিটেল পারবো না, এটা সম্ভব না, আমাদের ক্লাসের কভারেজের ভিতর হয় না, বাট কিছু বেসিক লেভেলে যেটা প্র্যাকটিক্যালি লাগে এরকম কিছু জিনিস দেখাই দিব। এনিওয়ে, তারপর রিপোর্টিং অ্যান্ড প্রেজেন্টেশন অফ দ্য স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, এখানে বলা আছে বোর্ড অফ ডিরেক্টর ইজ রেসপন্সিবল ফর দ্য প্রিপারেশন অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আন্ডার দ্য সেকশন 183 of the Companies Act 1994 and as per the provision of the framework of the presentation and preparation and presentation of financial statement issued by the International Accounting Standard Committee IASC। আসলে কমিটি হবে না, এটা IASC ছিল, এটা IASB হয়ে যাবে, একটু কারেকশন করে নেন, এটা বোর্ড হয়ে যাবে। আসলে কোনো কারণে এটা কমিটি ছিল, এটা বোর্ড হয়ে যাবে বিকজ IASB হবে,
ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, BOARD না? ওকে, ঠিক আছে। গোয়িং কনসার্নের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে গোয়িং কনসার্ন আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হচ্ছে যে গোয়িং কনসার্ন মানে ফোরসিয়েবল পিরিয়ড, মানে 1 বছর মিনিমাম থাকবে। কন্টিনজেন্সির ক্ষেত্রে বলা আছে কন্টিনজেন্সি অ্যারাইজিং ফ্রম দ্য ক্লেম, লিটিগেশন অ্যাসেসমেন্ট, ফাইন্স, এগুলো হচ্ছে প্রবাবল অ্যান্ড লায়াবিলিটি হ্যাজ বিন ইনকার্ড ইন দ্য অ্যামাউন্ট ক্যান রিজনেবলি মেজার। এখানে কন্টিনজেন্সি গুলো আছে। ইম্পায়ারমেন্টের ক্ষেত্রে বলা আছে ইম্পায়ারমেন্ট হচ্ছে IAS 36, আর জেনারেল কিছু প্রভিশন বলা আছে। প্রিভিয়াস ইয়ার্স ফিগার্স হ্যাভ বিন rearranged whether considered necessary to conform of the present current year's presentation. আমরা this is the last হচ্ছে এই নোটগুলা। এখন এই যে আমি এখন নোটে যাব, আপনার মেইন যে ক্যালকুলেশনে যাব, সো ফার পলিসি নোট বা IFRS এর কমপ্লায়েন্স অনুযায়ী যে নোটগুলো দিলাম, এটার বিষয়ে কার কোনো অবজারভেশন বা কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা যাই। স্যার কোন জি, কোশ্চেন নাই, একটা ওকে, রিকোয়েস্ট ছিল স্যার। জি। রিকোয়েস্ট হচ্ছে যে IFRS যে 15 যখন স্যার আপনি করাবেন, একটু কাইন্ডলি আমাদেরকে যদি যে কনস্ট্রাকশন কোম্পানির পার্সপেক্টিভে একটু আমাদের একটু গাইড করবেন। IFRS 15 কিন্তু আসলে দুটোই আছে, আপনার নরমাল রেভিনিউ রিকগনিশন সবগুলো, এবং আগে যেটা কনস্ট্রাকশন কন্ট্রাক্ট কোম্পানির IAS 11 ছিল, ওইটা কিন্তু IAS 11 আর কিছু এক্সট্রা কিছু নাই, IFRS 15 এর ভিতরে আছে। সো ওটা বলতে গেলে আসলে ওটা একটু আপনাকে কভার করতেই হবে, যদিও আসলে আমাদের স্কোপে অত ডিটেইল হতে পারবো না, এটা সম্ভব না, কারণ এটা পড়াতে গেলে একটা ক্লাস নিতে হয়। আই উইল ট্রাই যে একটা সিম্পলিফাইড করে বোঝানোর জন্য। এনিওয়ে, এখন তাহলে আমাদের সমস্ত পলিসি, এখন আপনি বলেন তো যে এইটা মিনিমাম রিকোয়ারমেন্টে এটা আপনার করতেই হবে। সো এটা সবাই কি জানতেন যে দিস ইজ দ্য পলিসি নোট আর নোটগুলো, এটা কমন যে এগুলো দিতে হয়, এটা কি মোটামুটি সবাই জানতেন? এভরিওয়ান অ্যাওয়ার অফ দ্যাট যে কি কি দিতে হয় মিনিমাম? স্যার সবগুলো সম্পর্কে ধারণা ছিল না, তবে কয়েকটা সম্পর্কে ধারণা ছিল। স্যার আমার একটা প্রশ্ন, নোট কয়টা দিতে হবে এরকম কি কোনো বাধ্যবাধকতা আছে বা লিমিটেশন আছে কি স্যার? না, এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট, সেটা হচ্ছে ডিসক্লোজার যত আপনি চমৎকার করে দিতে পারবেন, যত আপনি সুন্দর করে দিতে পারবেন, তত আপনি মানে গুড রিপোর্টার হবেন, সুন্দর রিপোর্টিং করছেন। বাট এইগুলো যেটা আছে, এইগুলো আসলে এইগুলো মিনিমাম লেভেল, আমি এর থেকে কম নোট দেয়া কম পাই। বাট আপনি যদি বড় লিস্টেড কোম্পানিগুলো যান, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যান, দেখবেন যেটা আরো অনেক বড় হয়। সো দিস আর দ্য ভেরি মিনিমাম লেভেল অফ এটা দিতে হয়। আর এইটার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আসলে অডিটররা আপনাকে আরো কিছু নোট অ্যাড করতে বলতে পারে। যেমন ধরেন যদি অডিটররা কোনো জায়গায় আপত্তি থাকে, ঠিক আছে, তখন কিন্তু এটা একটু আপনার করতে পারেন, জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, আমি একটু, জি বলেন প্লিজ। এখানে যদি ফরেন কারেন্সি কোনো ব্যাপার ছিল, সেটাও কি আমরা এই যে উপরে এটার মধ্যে কি ঢুকাই দিতাম জেনারেলের মধ্যে? এই যে আপনি একটা নোটে দেখেন, আমি এখানে একটা জিনিস মেনশন করছি, ওইখানে আমি বলছি যে এই নোটটাতে যেটা ফাংশনাল রিপোর্টিং কারেন্সি একটা, ফরেন কারেন্সি থাকলে ওখানে আপনি মাস্ট মেনশন করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছিলাম যে আজকে একটা আসপেক্টে গেলাম আমরা, কালকে হচ্ছে শনিবার, আমরা কালকে গ্যাপ দিয়ে রোববারে যদি 8টায় ক্লাসটা করি, আপনাদের কি সমস্যা হবে নাকি কালকেই করতে যাচ্ছেন? হোয়াট ইজ ইউর ওপিনিয়ন? রোববার 8টা হলে ভালো হবে নাকি কালকে করলে ভালো হবে? স্যার আপনার যখন সময় হয় বা সুবিধা হয় সেভাবে করতে পারেন। স্যার দেখেন রবিবার করলে ভালো হয় স্যার। আচ্ছা, তাহলে রোববারে আমরা 8টায় নেই, কারণ রোববার তো অফিস থাকে। সো আমি আসলে আজকে আর এইটা ডিটেইলে যেতে যাচ্ছি না, আমরা মোটামুটি যেটা করলাম, আমি একটু কিন্তু আপনাদেরকে চাইলে আরো প্রেসার দিয়ে অনেক কিছু মাথায় ঢুকাইতে পারি। আমার হচ্ছে নাম্বার অফ ক্লাস প্রয়োজন একটু বাড়ায়, লোডটা একটু কমাতে চাচ্ছি, সো দ্যাট আপনারা একটু আস্তে আস্তে জিনিসটা হজম করতে পারেন। ঠিক আছে, কারণ অনেকে একজন এক এক লেভেলে আছেন, তো আমি তো শিওর না যে কতটুকু অ্যাডভান্স। এই নেক্সট দিনে আসলে এটার সঙ্গে করতে গেলে যেটা করতে হবে, আমি কি হোয়াটসঅ্যাপে এটা দিতে পারবো? এটা কি হোয়াটসঅ্যাপে দেওয়া সম্ভব? মনে হয় না এটা পারা যাবে অ্যাডজাস্টমেন্ট আকারে। আমি চাইবো আপনারা একটু প্রিন্ট করে হাতে রেখেন। কেন বলছি, ধরেন আমিও চেষ্টা করবো যে প্রিন্ট, আমি যদিও ঢাকার বাইরে প্রিন্ট করতে পারি কিনা, এই নোটগুলো যখন দেখবো, আপনি যদি এই পাশে যখন ব্যালেন্স শিট করবো,
তো ব্যালেন্স শিটের এইটার সাথে আপনাদের আসলে নোটটাকে পাশাপাশি রাখতে পারলে ভালো। ধরেন স্ক্রিনে আমি যেটা দেখাবো, সঙ্গে যদি যেটা হার্ড কপি প্রিন্ট করে রাখতে পারেন, ইট ইজ ভেরি বেটার, ইট উইল বি বেটার ফর ইউ। হ্যাঁ, সো আমি এটা একটু এটা একটু হোয়াটসঅ্যাপে দিতে পারি কিনা এটা, বাট এটা আপাতত কাউকে দিয়ে না, কনফিডেন্সিয়াল রাখেন একটু তথ্যগুলো, যেহেতু এটা পাবলিক ডকুমেন্ট না, আমরা একটু নিজেরা করার জন্য করছি। সো আপাতত পাবলিকলি দিয়ে না, ঠিক আছে? আপনারা নিজেদের কাছে রেখে নেন, আমরা জাস্ট আমাদের একাডেমিক পারপাস এটা রাখছি। সো বুধবার 8টায় আবার আমরা শুরু করি। আজকে মোটামুটি তো যেটা করলাম ওইটা পার্শিয়াল রেখে আসলে শেষ করা যাবে না, ফুল একটা ক্লাস লাগবে। সো আমরা মনে হয় যে আজকে এই পর্যন্ত থাকি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। জি স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার।